আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? তো জিকে স্মার্ট স্প্রিন্ট যে বিসিএস সলভিং যে সিরিজ আমরা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে 16তম বিসিএস নিয়ে আমি হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকে ক্লাসে ঢুকে যাই। তো 16তম বিসিএস এর আমাদের বাংলাদেশ বিষয়াবলীর প্রথম কোশ্চেন আছে, বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিল? আমরা জানি যে প্রাচীন যে বাংলার ইতিহাস এবং সেটা থেকে বারবার কোশ্চেন আসতেছে, এবং প্রাচীন জনপদ পুন্ড্র, পাশাপাশি বরেন্দ্র, বাংলা, বঙ্গ, বিভিন্ন জনপদ রয়েছে, সমতট। তো এগুলা থেকে বারবার কোশ্চেন আসে, কিন্তু এখানে বলছে স্পেসিফিক্যালি বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে এসেছে। এবং তোমরা জানো যে এটাও একটা 5 স্টার কোশ্চেন, কারণ বারবার এটা থেকে কমন পড়বেই। তাহলে এটার মধ্যে আনসারটা কি হবে? এটা হচ্ছে পর্তুগিজরা। প্রথম কারা এসেছিল? প্রথম এসেছিল পর্তুগিজরা। সো আমরা জানি যে এই সিরিজ আমরা বাকি অপশনগুলো নিয়েও কথা বলবো। তো এখন যদি আসি বাকি অপশনগুলোতে, দেখো তাহলে ফরাসিরা কি? ফরাসিরা কিন্তু এসেছিল সবার শেষে। ফরাসিরা কত সালে এসেছিল? ফরাসিরা আমরা যদি সালগুলো জানি, আসলে সব সাল মুখস্থ রাখা সম্ভব না, বাট তারপরে যদি সালগুলো সম্পর্কে আমরা জানি, দেখো যে ফরাসিরা এসেছিল 1664 সালে। ফরাসি এসেছিল কবে? 1664 সালে। তার মানে কি এরা এসেছিল সবার শেষে। এখন এর আগে কারা এসেছিল? ইংরেজ এসেছিল 1600 সালে। আমরা জানি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা তারা করেছিল, এবং তার মাধ্যমে তাদের শাসন কার্য তারা পরিচালনা করে। এবং ওলন্দাজরা এরা এসেছিল 1602 সালে। তাহলে দেখো 1602, 1664, এবং পর্তুগিজরা এসেছিল সবার আগে। তারা কত সালে এসেছিল তাহলে বলতে পারবা কেউ? সেটা হচ্ছে 1498 সালে। সবার আগে এসেছিল 1498 সালে। তাহলে আমরা দেখতে পারতেছি যে সবগুলা সালের মধ্যে এরা হচ্ছে প্রথম। এখন কথা হচ্ছে, ভাইয়া তাহলে কি আমরা সবগুলা মানে যারা শাসন করতেছে সবার সাল মনে রাখতে হবে? না, মূলত তোমরা মনে রাখতে হবে ইংরেজেরটা এবং পর্তুগিজেরটা, চাইলে খেয়াল রাখতে পারো, বাট ইংরেজেরটা যে মনে রাখতে হবে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এই সালটা ইম্পর্টেন্ট, 1600। এবং পর্তুগিজরা সবার আগে এসেছিল, জাস্ট এই ইনফরমেশনটা জানলেই চলবে। আচ্ছা, এখন এখানে যদি আমরা যদি এডিশনাল কোনো ইনফরমেশন মনে রাখতে চাই, যেমন কিভাবে তাদের এই পর্তুগিজের যাত্রা শুরু হয়, ঠিক আছে? একটা ইনফরমেশন মনে রাখতে পারো যে 1498 সালে যে ভাস্কো দা গামা, সে ভারতবর্ষে যে আসার মাধ্যমে চট্টগ্রামে, পর্তুগিজরা চট্টগ্রামে আসে। কোথায় এসেছিল? চট্টগ্রামে। কে এসেছিল? ভাস্কো দা গামা। ওকে, এসেছিল চট্টগ্রামে। এর মাধ্যমে তাদের এই যাত্রা শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা সম্পর্কে জানলাম। পরবর্তী কোশ্চেনে আসি, জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? দেখো স্পেসিফিক্যালি বলে দিচ্ছে জিয়া সার কারখানা। আমরা জানি আমাদের দেশে আসলে অনেক যে সার কারখানা আছে বা অনেক বেশি আছে এরকম না, এবং আমরা স্পেসিফিক কিছু জিনিস লাইক সার, তারপরে হচ্ছে চিনি কল, গ্যাস ক্ষেত্র, কয়লার খনি, তো এর আবার বিভিন্ন ধরনের কারখানা আছে লাইক জাহাজ কারখানা। তো এই জিনিসগুলো কোথায় আছে এবং তারা কি উৎপন্ন করে, তাদের কাঁচামাল কি, স্পেসিফিক এটার একটা আলাদা অংশই আছে তো বিসিএস এর বইগুলোতে। কিন্তু এইটা মোটামুটি মনে রাখা লাগবে যেগুলো আসছে বিগত বছরে। এখন আসি প্রথমত সার কারখানায় তাহলে কোনটি ব্যবহার করা হয়? সারের আমরা জানি প্রধান একটা কাঁচামালই হচ্ছে ইউরিয়া। তো এখানে সরাসরি আমরা ইউরিয়াটা দাগাই দিলাম, ঠিক আছে? তাছাড়া বাকিগুলোও সার, কিন্তু জিয়া সার যে কোম্পানি আছে সেখানে কিন্তু মূলত এই ইউরিয়াই ব্যবহার করা হচ্ছে। এখন আমরা যদি আরেকটু বেশি জানতে চাই, এটা কোথায় অবস্থিত? আশুগঞ্জে অবস্থিত, ঠিক আছে? এবং বর্তমান নাম কিন্তু আশুগঞ্জ ফার্টিলাইজার কেমিক্যাল কোম্পানি লিমিটেড। তো এখন আসি এটা কোথায় অবস্থিত আমরা সম্পর্কে একটু জেনে রাখি। এটা অবস্থিত হচ্ছে আশুগঞ্জ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা জেনে ফেললাম। এরপরে আসি যে বাকি অপশনগুলোতে। দেখো টিএসপি কি? ট্রিপল সুপার ফসফেট সার, যেটা হচ্ছে এটাও চট্টগ্রামের সার কারখানা এটা ব্যবহার করা হচ্ছে। অ্যামোনিয়া, এটি কিন্তু কোনো সার তৈরির উপাদান না, মূলত হচ্ছে আমরা জানি ইউরিয়া তৈরির ক্ষেত্রে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে আমরা এই অ্যামোনিয়াকে পেয়ে থাকি, ঠিক আছে? অ্যামোনিয়া ব্যবহার করা হয় এগুলো তৈরি করার ক্ষেত্রে। সো এটাও হবে না। সো আমাদের হচ্ছে ইউরিয়া, এবং সুপার ফসফেট তো হবেই না। এরপরে আসি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? এগুলো হচ্ছে মোস্ট বেসিক কোয়েশ্চেন, ঠিক আছে? তো আমরা যদি মোস্ট বেসিক কোয়েশ্চেনগুলোই ভুল করি, আমরা কিন্তু আসলে অনেক ভালো কিছু আশা করতে পারি না। তাহলে কি আছে এখানে দেখি। জাতীয় পতাকার ডিজাইনারকে একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, সেটা হচ্ছে কামরুল হাসান, ঠিক আছে?
আর জাতীয় পতাকার আমাদের অনুপাত কত? 10:6। এটা আমরা একটা বিশেষ কোশ্চেনে পেয়েছি। তাছাড়া এটাকে যদি আরো আমরা ছোট করি অনুপাতটাকে, তাহলে কত হয়? 5:3। সো অনেকভাবেই কোশ্চেন আসতে পারে, আমরা অপশন বুঝে সেটাকে আনসার করব। এখন দেখো বাকি যারা আছে এখানে অপশনের মধ্যে সবাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সবাই মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ শিল্পী। যেমন এখানে দেখো আছে জয়নুল আবেদিন, তিনি আমাদের বাংলাদেশের অনেক স্বনামধন্য একজন শিল্পী, অনেক কিছু প্রতিষ্ঠা তিনি করেছেন। এখন এখানে কে আছে? শিল্পাচার্য। তার উপাধি কি? তার উপাধিটা কিন্তু আসতে পারে, উপাধি হচ্ছে শিল্পাচার্য। এবং জাতীয় প্রতীকের যে আছে, আমরা জানি বাংলাদেশের জাতীয় প্রতীকের যে ওয়াটার লিলি একটা মূল নকশা আছে, তার সাথে তার নাম যুক্ত আছে। তাছাড়া আরো বলতে পারি যেমন হামিদুর রহমান, তিনি কি? আমরা জানি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি। আর আমাদের যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ছিল সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও, এবং এটা পারতেই হবে। ওকে, এখন আসি বাকি কে আছে। না, মোটামুটি আমরা এগুলা পারবো। এখন আসি পরবর্তী কোয়েশ্চেনে। দেখো, বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? দেখো কি বলছে, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা গিয়েছি সংসদীয় ব্যবস্থাতে। ঠিক আছে, আমরা জানি রাষ্ট্রপতি, আমরা অনেক দেশে দেখি রাষ্ট্রপতি শাসিত সরকার, যেমন যুক্তরাষ্ট্র, এগুলোতে কি হয়? রাষ্ট্রপতি সকল ক্ষমতার প্রধান উৎস বা প্রধান চালিকা শক্তি। ঠিক আছে, কিন্তু এইটা থেকে আমাদের যে সংসদীয় ব্যবস্থায় পদার্পণ হয় 12তম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, এটা কত সালে সংশোধিত হয়? দেখো এটা হচ্ছে এটা মনে রাখতে হবে আমাদের, এই সালটা আসতে পারে 1991 সালে এই সংশোধনী করা হয়, 12তম সংশোধনী। এটার মাধ্যমে আমাদের এই সংসদীয় ব্যবস্থা চালু হয়। ঠিক আছে, আর যদি বাকি যেই সংশোধনীগুলো আছে সেগুলো সম্পর্কে টুকটাক যদি জানতে চাও, যেমন হতে পারে 10ম সংশোধনী, এটি হচ্ছে নারীদের সংরক্ষিত আসন 10 বছরের জন্য বৃদ্ধি সংক্রান্ত একটা প্রস্তাব ছিল। আবার 13তম সংশোধনী, এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন সংক্রান্ত কথা ছিল। সো এগুলো আশা করি তেমন গুরুত্বপূর্ণ না, তারপরেও তোমরা যদি রিভিশন দিতে চাও আমি নোটে দিয়ে রাখবো, তোমরা একটু রিভিশন দিতে পারো। এরপর আসি, কোন মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? এটা মোটামুটি প্রাচীন বাংলা থেকে কোশ্চেন আসার জন্য ইম্পর্টেন্ট। এটা কোন আমল হবে বলো তো? এটা হচ্ছে ঢাকা। ঠিক আছে, এটা হচ্ছে 1910 সালে সুবেদার ইসলাম খান ঢাকাকে মুঘল রাজধানী করেন এবং নাম দেন কি? জাহাঙ্গীর খান। তাহলে কি হবে? এটা হচ্ছে 1610 সালে। এবং এর গত বিসিএস যেটা আমরা সলভ করেছি, যারা ক্লাসটা দেখে এসেছো তারা জানো যে এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, যে ঢাকা আমরা জানি 5বার রাজধানী করা হয় এবং 5বার যে ধাপে ধাপে রাজধানী হয়েছিল, এটাও একটু জানতে হবে যে কত সালে সালে হয়। কারণ একটা কোশ্চেন আমি পেয়েছিলাম এরকম, যে নিচের কোন সালে ঢাকা রাজধানী ছিল না বা ঢাকাকে রাজধানী করা হয়নি। সো এই 5টা সালেও আমরা খেয়াল রাখবো। এখন বাকি অপশনগুলো যদি আমরা দেখি, যেমন সোনারগাঁও কি ছিল? হচ্ছে মোগল আমলে, সুলতানি আমলে, মানে যেটা আমরা বলি ফখরুদ্দিন মুবারক শাহর রাজধানী ছিল। তাহলে কি? মোগল আমলে। তো এটা ছোট করে নিই আমাদেরকে। তাহলে কি সোনারগাঁও ছিল মুঘল আমলে। কার রাজধানী ছিল? ফখরুদ্দিন মুবারক শাহ। ঠিক আছে, মুঘল আমলে ফখরুদ্দিন মুবারক শাহর রাজধানী ছিল সোনারগাঁ। আচ্ছা, এরপর আসি গৌড়। গৌড় কি? এটি হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন রাজবংশের রাজধানী ছিল। হুগলি, এটি হচ্ছে মুঘলদের বাণিজ্যিক কেন্দ্র ছিল কিন্তু রাজধানী ছিল না। সো মোটামুটি এই দুটো নাম আমাদের জানলেই চলবে। ঠিক আছে, এরপরে আসি, স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু হয়? কত টাকার নোট? 100 টাকার নোট কত চালু হয়? এটা হবে হচ্ছে 4 মার্চ 1972 সালে। ঠিক আছে, 100 টাকার নোট চালু হয় 4 মার্চ 1972 সালে। তাহলে বাকি অপশনগুলো হবে না, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এরকম এটা তো আসলে অন্যগুলো বলা যাচ্ছে না। এবার আসি, স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়? আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের বিরোধিতাতে ছিল প্রথম দিকে। সো তার মানে সবার শেষের দিকেই এই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে মানে স্বীকৃতি দিয়েছিল। তাহলে এটা কবে? এটা হচ্ছে এই যে 4 এপ্রিল 1972 সালে। অবশ্যই আমরা সালটা খেয়াল রাখবো, কারণ এখানে অন্য কোনো 73 বা 74 সালও দেওয়া থাকতো, বাট আমরা শুধু 4 এপ্রিল দেখে আমরা দাগায় ফেলতে পারবো না। এখন পরবর্তী কোয়েশ্চেনে আসি, তাহলে বাকিগুলো হচ্ছে না। এখন জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়? বলতো কবে হবে এটা? এটা হচ্ছে 1991 সালে।
কবে বাতিল করা হয়? 1991 সালে। দেখো এরশাদ যে সরকার ছিল তার প্রবর্তিত উপজেলা ব্যবস্থা 1991 সালে বিএনপি সরকারের আমলে বাতিল করা হয়। কত সালে বাতিল করা হয়? 1991 সালে। তাহলে এটা কার প্রবর্তিত ছিল? উপজেলা সরকারটা, এটা ছিল এরশাদের, এবং সেটা বাতিল করেছিল বিএনপি। পরবর্তীতে আবার 1998 সালে পুনরায় চালু করা হয়। ঠিক আছে, তাহলে পুনরায়, এটা আমরা একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে পারি যে পুনরায় চালু করা হয় কবে? 1998 সালে। ওকে, এবার আসি ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? বলতো কবে? এটা হচ্ছে 1864 সালে। 1864 সালে ঢাকা প্রথম এটাই করা হয়, ঢাকা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা গঠিত হয়েছিল 1964 সালের 1 আগস্ট। তার মানে বাকি সালগুলো হচ্ছে না। ওকে, পরবর্তী ইয়েতে চলে যাই আমরা। দেখো লালবাগ কেল্লা স্থাপন করেন কে? এইটা ভাই যারা এই সিরিজটা দেখছো তাদের কাছে আসলে এটা মানে নিজের নাম বলার চেয়ে সহজ হওয়া উচিত, কারণ এইটা বারবার হাজারবার আসে, যতবার শায়েস্তা খানের নাম আসছে ততবার লালবাগ কেল্লা নাম আসছে। তাহলে আমি বারবার বলছি, শায়েস্তা খান হচ্ছে লালবাগ কেল্লা, এবং আমরা জানি চকবাজার অবস্থিত যে বড় কাটরা এবং ছোট কাটরা আছে সেই নির্মাণ কাজগুলো সরাসরি শায়েস্তা খানের জড়িত। আচ্ছা, এরপরে যে যারা আছে এরাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যেমন ইসলাম খান, তিনি কি করছে, তিনি ঢাকার প্রতিষ্ঠাতা সুবাদার বলতে পারি আমরা। তারপরে হচ্ছে বাকিরা যারা আছে সবার নামের সাথে বিভিন্ন তোমার নির্মাণ কাজ এবং অনেক কিছু জড়িত আছে। এর পরবর্তী প্রশ্নতে চলে যাই, কারণ নাহলে বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সংলগ্ন উত্তরে অবস্থিত নেপাল ও ভুটান কে আছে? তার মানে সবচেয়ে উত্তরে অবস্থিত কোনটি? তাহলে কি হবে এটা? সবচেয়ে উত্তরে যেহেতু অবস্থা, তাহলে এটা হবে হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। এখন বাংলাদেশের চারপাশে আমরা জানি অধিকাংশটাই ভারত, কিছু অংশ আছে মায়ানমারের। তো ভারতের কোন অংশ কোন দিকে, এটা আমাদের একটু ভালো করেই খেয়াল রাখতে হবে। আচ্ছা, যেমন আমরা জানি দক্ষিণে কে আছে? দক্ষিণে আছে হচ্ছে বঙ্গোপসাগর, পূর্বে আছে ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। তারপরে আমাদের যদি বলি পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ, ভালো করে জানি আমরা। তারপরে এই আর কি। ঠিক আছে, উত্তরে তো বললাম, উত্তরে হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মেঘালয় ও আসামের অংশ বিশেষ আছে। সো ইনশাল্লাহ আমরা পারবো। আর বাকি যদি তোমরা এটা আবার রিভাইজ করতে চাও, আমাদের নোট এটা দেওয়া থাকবে। এবার আসলে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? গত বিসিএস এর কোশ্চেনেও বলেছিলাম যে গভর্নর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ভাইসরয়, বড়লাট, এই বিষয়গুলো বারবার আসবে। তাহলে এগুলো আমরা ভালো করে দেখবো। দেখো উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এরা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। সর্বশেষ ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। যদি বাকি অপশনগুলো দেখি, দেখো যেমন লর্ড ওয়াভেল, মাউন্ট ব্যাটেনের ঠিক আগের ভাইসরয় তিনি ছিলেন। আবার কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের সময় তিনি ভূমিকা রেখেছিলেন। ঠিক আছে, এটা বলা যাবে না। বঙ্গভঙ্গ কত সালে? সরি, 1905 সালে। আচ্ছা, এতটুকু জানলেই চলবে ইনশাল্লাহ। পরে দেখি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো, আমরা জানি অনেক কন্টেইনার আছে যেগুলোর মাধ্যমে মালামাল আনা হয়, এগুলো কোথায় আছে? এটা অভ্যন্তরীণ যেহেতু বলছে, তো সেটা হবে হচ্ছে ঢাকা। দেখো প্রথম অপশনেই কিন্তু দেওয়া আছে চট্টগ্রাম। সো অধিকাংশই ভুলটা করবে কি, সবার প্রথমেই চট্টগ্রাম দাগাবে, কিন্তু এটার আনসার হবে ঢাকা। কোথায় আছে? দেখো ঢাকা যে কমলাপুরে আছে, বাংলাদেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কমলাপুরে আছে। তাহলে যদি অবস্থানও আমরা আরো স্পেসিফিক করতে চাই, তাহলে এটা হবে কমলাপুর। আচ্ছা, তারপরে বাকি অপশনগুলো দেখো, চট্টগ্রাম ও মংলা এগুলো হচ্ছে সমুদ্র বন্দর, এগুলো কিন্তু অভ্যন্তরীণ না, এগুলো হচ্ছে ডিপো আছে, তবে এগুলো কিন্তু হবে না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সমুদ্র বন্দর। ওকে, তারপরে আসলে কর্কটক্রান্তি রেখা কিভাবে গেছে বলতো? খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে। এটা কিন্তু বারবারই আসে, সো এটা একটু স্টার দিয়ে রাখতে পারো।
যে বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, এবং এটাও আসতে পারে যে বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে কোনটি, তখন আনসার কি হবে কর্কটক্রান্তি রেখা। মানে এটা হচ্ছে রিভার্স কোশ্চেন আসতে পারে, ভাইস ভার্সা হয়ে আসতে পারে, তুমি যেটা বলবা এটার উল্টাভাবে আসতে পারে। সো দুইভাবে আমরা প্রশ্নটা শিখে রাখবো। ওকে, এরপরে আমরা আসি, এবং তুমি যদি বলতে চাও যে কত অক্ষাংশ গেছে, এটা একটু এক্সট্রা ইনফরমেশন হিসেবে লিখে রাখো। যদি বাই এনি চান্স কোশ্চেনটা তোমার কঠিন করে তাহলে এভাবে আসতে পারে, সেটা হচ্ছে 23.5, 23.5 উত্তর অক্ষাংশ, 23.5 উত্তর অক্ষাংশ গেছে। এবং এই এলাকার মাঝামাঝি কি কি জেলা আছে বা নিচের কোন জেলাটি নেই, মেডিকেলের কোশ্চেন আমরা জানি কোশ্চেন আসে কি যে নিচের কোনটি নেই, এরকম কিছু মজা করে আমাদের সাথে। তো এরকম মধ্যে অনেক জেলা আছে, আমি কিছু বলে দিই, যেমন চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি। সো এরকম অনেক জেলাই আছে। সো তোমরা যাদের ম্যাপ সম্পর্কে আইডিয়া ভালো তারা আসলে এই জিওগ্রাফিক্যাল কোশ্চেনগুলোতে ভালো করতে পারে। এখন আসি, সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা খেয়াল রাখবো এবং এটা কিন্তু মোটামুটি জানা উচিত। এটা আমি মোটামুটি ছোটোবেলায় শুনছিলাম যে প্রথম যে বাংলা অনুবাদ করেছিল আমাদের আল কোরআনে তিনি একজন হিন্দু ব্যক্তি ছিলেন। তখন আমি এটা ঘাটাঘাটি জানতে পারি তার নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। এবং এটা মোটামুটি যেগুলো তোমার যে জিকে টাইপ কুইজ এক্সাম হয় অনলাইন বা অফলাইনে বিভিন্ন প্রতিযোগিতা হয় সেগুলোতে এই টাইপের কোশ্চেনগুলো বেশি থাকে। আচ্ছা, তাহলে তার নাম কি? ভাই গিরিশচন্দ্র সেন। ওকে, আর বাকি যারা এটা হওয়ার কথা না, যেমন গোলাম মোস্তফা, তিনি একজন কবি, ঠিক আছে, তিনি কাব্য অনুবাদ করছে, লাইক তিনি কিন্তু তার নামের সাথে বিশ্বকবি একটা বিশ্ব নবী, সরি, তিনি এরকম অনুবাদ করেছেন। তারপরে আরও যারা যারা আছে তারাও গুরুত্বপূর্ণ, সো বাট আপাতত আমাদের লাগতেছে না। পরেরটায় আসি, বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বলো কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, 1955 সালে। এবং বাকি অপশনগুলো এখানে হচ্ছে না, দেখি। এবং যদি আমরা যদি আর স্পেসিফিকভাবে জানতে চাই তাহলে এটা হবে হচ্ছে 3রা ডিসেম্বর, 3রা ডিসেম্বর 1955 প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদেরকে বলি, মনে পড়লো, সেটা হচ্ছে বলো তো যে এইটার বাংলা একাডেমির প্রথম নাম কি ছিল? এটা কিন্তু একটা মানে জানার মতো কোয়েশ্চেন, মানে যদি কেউ তোমাকে ডিপ কোয়েশ্চেন করতে চায় বাংলা একাডেমির প্রথম নাম কি ছিল, খুবই দরকারি কোয়েশ্চেন। এটা হচ্ছে বর্ধমান হাউস। কি নাম ছিল? বর্ধমান হাউস। আচ্ছা, আর 1952 সাল তো আমাদের জানি, ভাষার মাস বলা লাগবে না। এরপরে আসি হলো 14 ডিসেম্বর 1993 তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি রক্ষার্থে ঢাকার মিরপুরে কতটি সড়কে মানে নাম তালিকা করা হয়েছে বা নামকরণ করা হয়েছে? এটা মনে রাখবে, এটা হচ্ছে 7টি। ঠিক আছে, এটা কি হবে? এটা হচ্ছে 7টি। ওকে, কারণ কি 1993 সালে মিরপুরে 7 জন বিশিষ্ট বুদ্ধিজীবীর নামে 7টা সড়কের নামকরণ করা হয়েছিল, পরবর্তী প্রজন্ম তাদেরকে যাতে জানতে পারে। ঠিক আছে, সহজ কথা। এর পরবর্তী কোশ্চেনে আসি, সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে? আমি তোমাদেরকে বলছিলাম যেমন আমাদের ভাস্কর্য ইম্পর্টেন্ট, তেমনই মুক্তিযুদ্ধ রিলেটেড যতগুলা মানে গান আছে তাদের গীতিকার এবং সুরকার এটা আমাদের জানতে হবে। যে তেমনই একটি গুরুত্বপূর্ণ গান যে সব কটা জানালা খুলে দাও না, এটার গীতিকার কে? নজরুল ইসলাম বাবু, নজরুল ইসলাম বাবু। তো এটা আমি এভাবে মনে রাখতাম। আমার একটা আলাদা ভিডিও আছে যেটার মধ্যে আমি আসলে সবগুলো গানকে নেমোনিক আকারে শিখিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটার মধ্যে এটার সুন্দর একটা নেমোনিক আছে, যেমন ওই লিস্টে মানে গানের যে লিস্ট আছে সেটার কিন্তু এক সাইডে থাকে সবগুলো গীতিকারের নাম, আরেক সাইডে থাকে সবগুলো সুরকারের নাম। তো এটাকে আমি এভাবে লিখছিলাম যে একটা ছন্দ, যে সব কটা জানালা খুলে বাবু দেখে বুলবুল। তো সব কটা জানালা, এটা থেকে মনে রাখলাম সব কটা জানালা মানে গানের নামটা, বাবু হচ্ছে গীতিকার মানে নজরুল ইসলাম বাবু, পরেরটা হবে সুরকার। বাবু দেখে বুলবুল, বুলবুল মানে হচ্ছে যে বুলবুল নাম হচ্ছে যার নাম যে হচ্ছে এটা সুরকার ছিলেন তার নাম হচ্ছে বুলবুল। সো এইভাবে মনে রাখা যায়। আর অনেক নেমোনিক আছে, সবগুলা গানই আসলে ইজিলি আমি আমার মেডিকেল অ্যাডমিশনের সময় মনে রেখেছিলাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসি, 21 ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে? দেখো এটা কিন্তু 21 ফেব্রুয়ারি গান না, এটা হচ্ছে 21 ফেব্রুয়ারি বই।
ঠিক আছে, সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও স্টার দিয়ে রাখতে পারো, বিভিন্ন পরীক্ষা আসতে পারে। তাহলে বাকিগুলো তো হবেই না। তারপরে যদি দেখি, দেখো মনির চৌধুরী, আমরা জানি তার নাম শুনলেই প্রথমে আসে কবর, কবর নাটকের কথা। আর কবর কবিতাকে লিখেছিলেন জসিমউদ্দিন। ওকে। আর সুফিয়া কামাল আমরা জানি বিখ্যাত একজন মহিলা কবি। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে আসি। দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানত আছে? কোন বিষয়টি হবে বলো তো? বাংলার প্রকৃতির কথা। তুমি যদি দেখো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে না? চিরদিনই তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ঠিক না? তো দেখো সবচেয়ে বেশি কি আছে? প্রকৃতির কথা আছে। এখানে আমরা ইতিহাস তেমন টানি নাই, ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসাকে বেশি টান দিছি, ঠিক আছে? তো এখানে কি আছে? প্রকৃতির কথা আছে। খুবই সহজ কথা, বাট কনফিউজ করার মতো। কারণ কি, আমরা জানি আমাদের কাছে সহজ প্রশ্ন বেশি একটা আসে না, কিন্তু এখন কঠিন দিতে দিতে এমন একটা কনফিউশনের পরীক্ষা হলে তৈরি হয় যে এত সহজ কোশ্চেনের পরীক্ষা আসতে পারে, তখন আমরা কমপ্লেক্স চিন্তা করি এবং আলটিমেটলি আমাদের ভুল হয়ে যায়। সো দেখো এরই সাথে একেবারে 20 মিনিটে কি আমরা 20টি এমসিকিউ সলভ করে ফেললাম। সো সকলের জন্য অনেক শুভকামনা। আশা করি ক্লাসটা হেল্পফুল ছিল। কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা। আসসালামু আলাইকুম।